আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্পিতা, আজকে অর্পিতাকে দেখা গেল। আর অর্পিতা চলে গেল। তৌহিদ, তৌহিদের ফেস পুরোটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তানজিম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে হোয়াট হোয়াট চিহ্ন দেয়া কিন্তু কোনো নাম নাই, কিছু নাই, এটা কে? ফারিহা, হাবিবা, রাফিদ। আচ্ছা ঠিক আছে, গতদিন কোন পর্যন্ত পড়িয়েছে বলো তো? সপ্তম অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে আলোচনা করা হচ্ছিল, তাই না? মহাকর্ষ কে আবিষ্কার করেন? মহাকর্ষ কে নিউটন। আবিষ্কার করেন? নিউটন। হ্যাঁ নিউটন ম্যাডাম মনে হয়। হ্যাঁ, এনার মনে হয় আবার কি? নিউটনই তো? সন্দেহ আছে নাকি? আচ্ছা, তাহলে মহাকর্ষ আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন, যখন তার বয়স ছিল কত? 23 মাত্র বছর। 23 বছর। তখন তিনি এটা আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা মহাকর্ষ নিয়ে আলোচনা করছিলাম যে মহাকর্ষটা কাকে বলে? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা কি করে? একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ। তো তোমরা তো নিউটনের এবং ওই আপেল কিভাবে মাটিতে পড়ে তার কাহিনীটা তো অনেকেই শুনেছো, তাই না? যে একদিন তিনি আপেল বাগানে গাছের নিচে বসে চিন্তা করছিলেন এবং ভাবছিলেন যে সূর্যের চারিদিকে কিভাবে পৃথিবীটা ঘুরে, বা পৃথিবীর চারদিকে চাঁদ কিভাবে ঘুরে। তো এমন সময় তিনি দেখলেন আপেল গাছ থেকে একটা আপেল খসে মাটিতে পড়লো। তখন তার মনে অনেক প্রশ্ন জাগলো যে আপেলটি নিচে পড়লো কেন, কেন উপরের দিকে গেল না, কেন স্থির হয়ে থাকলো না। তাহলে চিন্তা করতে করতে তিনি ভেবে পেলেন যে এর কারণ হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল। পৃথিবী কি করে? তার কাছাকাছি চারপাশের সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। শুধু যে আপেল তা কিন্তু নয়, যে কোনো বস্তু হতে পারে। যে কোনো বস্তু তুমি যদি উপর থেকে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দিলে কি হবে? সেটা নিচে মাটিতে পড়ে। তাহলে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সেটি আবার কোথায় ফিরে আসবে? মাটিতে ফিরে আসবে। যেমন আমরা যদি লাফ দিই, লাফ দিয়ে যদি উপরের দিকে উঠতে চাই, তাহলে বেশি দূর কি উঠতে পারি? আবার কিন্তু মাটিতে ফিরে আসি। আবার ভূপৃষ্ঠ থেকে ফিরে আবার ক্রিকেট বলকে যদি উপরের দিকে তুমি ছুড়ে দাও, তাহলে সেটাও কি হবে? সেটাও কিন্তু মাটিতে পড়বে। তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, যে পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। এই আকর্ষণই হচ্ছে তোমার মহাকর্ষ বল। তাহলে এখানে এই মহাকর্ষ বলটা হচ্ছে একটা বিশ্বজনীন বল। মহাকর্ষ বল সম্পর্কে নিউটনের কিন্তু একটা সূত্র আবিষ্কার করেন। এই সূত্রটা কি? যে দুটি বস্তুকণার মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর কিন্তু নির্ভর করে। তাহলে এটা আমরা সূত্রটা বলতে পারি যে বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বল বেশি হবে, এবং তাদের মধ্যে দূরত্ব বেশি হলে বল কি হবে? কম হবে। তাহলে এই সূত্রটা আমরা এইভাবে বলতে পারি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এ বল বস্তুকণা দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তোমাদের বইয়ে কিন্তু একটা চিত্র দেওয়া আছে, আমরা যদি দেখি একটু খাতায়।
যে দুইটা বস্তু ধরো এরকম দুইটা বস্তু দেখা যাচ্ছে, তাহলে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। এটা যে কোনো দুইটা বস্তুর মধ্যে হতে পারে। এখানে দেখো M1 লিখলাম, M1 একটা বস্তু, M2 একটা বস্তু, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার D। এদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম D। আচ্ছা, তাহলে এখানে দেখো M1 একটা বস্তু এবং M2 একটি বস্তু, এবং এদের মধ্যকার দূরত্ব হচ্ছে D। তাহলে এদের আকর্ষণ বলটা কি হবে? আগে আমরা সূত্রটা লিখি, যে আকর্ষণ বল F সমান G M1 M2 ভাগ D স্কয়ার। তাহলে এটা হচ্ছে নিউটনের সূত্র, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এখন এই সমান চিহ্নটা যদি উঠাই দিই, হ্যাঁ, তাহলে আমরা এটা ভাবে লিখতে পারি, এইটা এবং জি এই দুটাকে যদি উঠাই দিই, তাহলে M1 M2 ভাগ ডি স্কয়ার। আবার এটাকে যদি ভেঙে আমরা লিখি, তাহলে হয় F সমানুপাতিক M1 M2, আরেকটা হয় F সমানুপাতিক 1 ভাগ ডি স্কয়ার। তাহলে দেখো আমরা এখন এই সূত্রটা শিখতে গেলে আগে আমাদের সমানুপাতিক কি এবং ব্যস্তানুপাতিক কি এটা জানতে হবে। তাহলে সমানুপাতিক বলতে কি বোঝায়? সমানুপাতিক হচ্ছে যে একটা বাড়লে আর একটা বাড়বে, অর্থাৎ আকর্ষণ বল যদি বাড়ে তাহলে ভরও বাড়বে, ঠিক আছে? আবার আকর্ষণ বল যদি কমে তাহলে ভর কমবে। এরপরে ব্যস্তানুপাতিক, এই যে F সমানুপাতিক 1 ভাগ ডি স্কয়ার, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর উপরেরটা ছিল সমানুপাতিক। অর্থাৎ একটা যদি বাড়ে তাহলে আরেকটা কমবে, এবং আরেকটা যদি কমে তাহলে আরেকটা বাড়বে। ধরো এখানে দূরত্বকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে দ্বিগুণ, ধরো দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটা যদি দ্বিগুণ করা হয় তাহলে 2 দুগুণ 4, ঠিক আছে? তাহলে আকর্ষণ বল হবে কত? 4 ভাগের 1 ভাগ। তেমনি যদি দূরত্ব 3 গুণ করা হয় তাহলে 3 থেকে কত হয়? 9। তাহলে সেক্ষেত্রে এখানে 3 গুণ করলে তোমার বল হবে কত? আকর্ষণ বল 9 ভাগের 1 ভাগ। তাহলে এখানে দেখা গেল দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে, এবং দূরত্ব যদি কমে আকর্ষণ বল বাড়বে। তাহলে এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা মহাকর্ষের নিউটনের যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্র যে বলতে পারি মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা কি করে? তোমার নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে আমরা ভর ধরেছিলাম কি? প্রথম বস্তু ভর ধরেছিলাম M1, আর দ্বিতীয় বস্তু ভর ধরেছিলাম M2। তাহলে এই দুটার ভরের গুণফলের সমানুপাতিক, এবং দূরত্ব ধরেছিলাম D, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে F মানে কি? ফোর্স, ঠিক আছে? ফোর্স মানে কি? বল। আর D মানে হচ্ছে তোমার ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? দূরত্ব। আর M1 মানে প্রথম বস্তুর ভর, আর M2 মানে হচ্ছে তোমার দ্বিতীয় বস্তুর ভর। আর এখানে জি কথাটা যে দেখছো, জিটা কি? জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ধ্রুবক কেন বলে? ধ্রুবক বলা হয় কারণে যে এর একটা নির্দিষ্ট মান আছে, এবং সেই মান কখনো পরিবর্তন হয় না। তাহলে এখানে জি এর মানটা কিন্তু আমরা জানি, জি এর মানটা কত? 6.673 ইন্টু 10 to the power 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তাই না?
তাহলে এই সূত্র অনুযায়ী দেখো এখানে এফ হচ্ছে ফোর্স মানে বল, আকর্ষণ বল যেটা বলছি আমরা, ডি তে এখানে ডিস্টেন্স মানে দূরত্ব, আর m1 এখানে প্রথম বস্তুর ভর, আর m2 হচ্ছে এখানে দ্বিতীয় বস্তুর ভর, আর জিটা হচ্ছে এখানে ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান আছে, এই মানটা কখনো পরিবর্তন হয় না। তাহলে এর মানটা হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী নিউটনের সূত্রটা কি, F সমান G m1 m2 d স্কয়ার। তাহলে এখানে সমান চিহ্নটা যদি আমরা উঠাই দিই তাহলে লিখতে পারি F সমানুপাতিক m1 m2 ভাগ d স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি সমানুপাতিক এবং ব্যাসানুপাতিক বোঝার জন্য, তাহলে কিন্তু এভাবে লিখতে পারি যে F সমানুপাতিক m1 m2, অর্থাৎ তোমাদের যে সূত্রটা বলা হচ্ছে আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এখানে তাহলে ভর কি m1, আরেকটা ভর হচ্ছে m2, তাহলে বস্তুকণা দ্বয় মানে দুইটা ভরের গুণফলের সমানুপাতিক, এটা কিন্তু গুণফল অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এখানে এই দুটো গুণ অবস্থায়, তাহলে বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে আকর্ষণ বল কমলে সমানুপাতিক মানে এই দুটার মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, অর্থাৎ একটা যদি কমে তাহলে অপরটি কি হবে, কমবে, এবং একটি যদি বাড়ে অপরটা বাড়বে। তাহলে এখানে দেখো আকর্ষণ বল যদি কমে তাহলে ভর কি হবে, কমবে, আকর্ষণ বল যদি বাড়ে তাহলে ভর কি হবে, বাড়বে। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক, আর বলছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দূরত্ব আমরা ধরেছিলাম d, হ্যাঁ, তাহলে F সমানুপাতিক 1/d স্কয়ার। তাহলে এটা কিন্তু বর্গ অবস্থায় আছে, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই তোমরা সূত্রটা অবশ্যই মুখস্থ করবা, তবে বুঝে মুখস্থ করবা। আমি আরেকবার বলছি যে সূত্রটা কি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা কি করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এ বল কি করে, বস্তুকণা দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। অনেক সময় নিউটনের মহাকর্ষ সূত্র ব্যাখ্যা আসে, তাহলে তোমরা কিন্তু এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা শর্ট প্রশ্ন থাকতে পারে যে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, আমরা জানি কি জি একটা সমানুপাতিক ধ্রুবক, একে তোমার বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়ে থাকে। তাহলে এর অর্থ হচ্ছে তোমার 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা জি এর মানের সমান, একে বলা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক। আর এই মহাকর্ষীয় ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা প্রকাশ করা হয়, আর এর মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ঠিক আছে। এর মান পৃথিবীর যে কোনো বস্তু এবং যে কোনো স্থানের জন্য কিন্তু এটা সর্বদা সমান থাকে, তাই মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন ধ্রুবকও বলা হয়ে থাকে। অনেক সময় প্রশ্ন থাকতে পারে মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়, তাহলে এভাবে কিন্তু লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা অভিকর্ষ ত্বরণ সম্পর্কে দেখব। অভিকর্ষটা কাকে বলে, যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা কি করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা কি বলছি, মহাকর্ষ। কিন্তু দুটি বস্তুর আবার অভিকর্ষের ক্ষেত্রে একটু দেখো, অভিকর্ষের ক্ষেত্রে কি হবে, একটা পৃথিবী হবে। আচ্ছা, এখানে দেখাই, অভিকর্ষের ক্ষেত্রে একটা পৃথিবী আর পৃথিবীর সাথে অন্য যে কোনো একটা বস্তু লাগবে। তাহলে এখানে পৃথিবীর ভরটাকে আমরা m ধরতে পারি, যেহেতু পৃথিবীটা বড় সেজন্য এখানে আমি m1 এর পরিবর্তে কিন্তু ক্যাপিটাল M লিখেছি, আর বস্তুর ভর এটা যেহেতু ছোট তাহলে এটা কিন্তু স্মল m দিয়ে এভাবে প্রকাশ করতে হয়, ঠিক আছে। তাহলে দেখো দুটি বস্তুর একটা যদি পৃথিবী হয় আর পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তবে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। যেমন কোনো বস্তুকে যদি তুমি উপর থেকে ছেড়ে দাও
তাহলে সেটা কি করবে? মাটিতে পড়ে। কেন মাটিতে পড়ে? পৃথিবীর আকর্ষণ বলের জন্য। তাহলে এখানে পৃথিবীর আকর্ষণটাকে বলা হচ্ছে অভিকর্ষ। আবার যদি ক্রিকেট বলকে তুমি উপরের দিকে ছুঁড়ে দাও, সেটাও কি করবে? মাটিতে এসে পড়ে। এখানে পৃথিবী যেমন ফল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে, তেমনি কি করে? এরাও কিন্তু পৃথিবীকে তোমার আকর্ষণ করে। কিন্তু পৃথিবী অনেক বড়, তাহলে এর আকর্ষণ বল কি হবে? বেশি হবে। তাহলে বেশি হওয়ার ফলে ফল এবং ক্রিকেট বল দুটোই কিন্তু মাটিতে পড়ে। তাহলে এখানে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাহলে এখানে একটা যদি পৃথিবী আর একটা হচ্ছে তোমার যে কোনো একটা বস্তু, তাহলে এই দুটোর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হচ্ছে তোমার অভিকর্ষ। তাহলে এখানে দেখো, যেমন আমরা বলতে পারি যে সূর্য এবং চাঁদ এই দুটোর মধ্যে যে আকর্ষণ, সেটা মানে কোন ধরনের মহাকর্ষ হবে না অভিকর্ষ হবে বলো তো? সূর্য এবং মহাকর্ষ। হ্যাঁ, মহাকর্ষ। বা বলতে পারি সূর্য এবং পৃথিবী এর মধ্যে যে আকর্ষণ সেটা কি হবে? মহাকর্ষ। হ্যাঁ, অভিকর্ষ। অভিকর্ষ। সূর্য এবং পৃথিবী কেমনে অভিকর্ষ হলো? সূর্য এবং অভিকর্ষই তো পৃথিবী। হ্যাঁ, তাহলে সূর্য তোমার পৃথিবীটা ঘুরছে কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরছে। তাহলে এই যে মহাবিশ্ব দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা কিন্তু মহাকর্ষ। তাহলে এটাও কিন্তু মহাকর্ষ। তারপরে সূর্য এবং চাঁদের মধ্যে যেটা বললাম সেটাও কিন্তু তোমার মহাকর্ষ। অথবা বলতে পারি যে সূর্যটার ম্যাম পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ বলো ম্যাম, অভিকর্ষ হবে না? সূর্য এবং পৃথিবী এটা তোমার অভিকর্ষ হবে না? হ্যাঁ, পৃথিবী অভিকর্ষ হবে। এটা যে একটা পৃথিবী হবে এবং একটা যে কোনো বস্তু হবে। তাহলে এখানে তোমার পৃথিবীর সাথে তোমার যে বিজ্ঞান বই এরও যে সম্পর্ক সেটা কি মহাকর্ষ না অভিকর্ষ? অভিকর্ষ। হ্যাঁ, এটাও অভিকর্ষ। তাহলে পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তু সেটা কি হবে? তোমার অভিকর্ষ। যেমন ধরো আকাশ থেকে বৃষ্টি পড়ে, এটা কি হবে? মহাকর্ষ না অভিকর্ষ? অভিকর্ষ। অভিকর্ষ, কারণ অভিকর্ষ বলের প্রভাবে সেটা কিন্তু মাটিতে পড়ছে, তাহলে সেটা কিন্তু অভিকর্ষ। তাহলে মহাকর্ষ বলের প্রভাবে আমরা বলতে পারি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা কিন্তু মহাকর্ষ, অভিকর্ষ না। তাহলে মহাকর্ষ বলের প্রভাবে কিন্তু পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরে, এটা মনে রাখবা, এটা হচ্ছে মহাকর্ষ। আবার সূর্য এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ সেটাও কিন্তু মহাকর্ষ। আর পৃথিবীর সাথে যে কোনো বস্তু এটার মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে তোমার অভিকর্ষ। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটু বলতে পারি যে এখানে এফ আমরা ধরেছিলাম আকর্ষণ বল, আর এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর এখানে পৃথিবীর ভর হচ্ছে তোমার এম, আর যে কোনো একটা বস্তুর ভর স্মল এম, আর দূরত্ব হচ্ছে ডি। তাহলে ধরো এটা একটা সমীকরণ হিসেবে আমরা ধরলাম। আরেকটা আমরা সূত্র জানি যে এফ সমান এম জি, তাহলে এটাকে আরেকটা সমীকরণ হিসেবে ধরলাম। তাহলে এই দুটোকে যদি আমরা একত্রে করি তাহলে আমরা দেখছি যে এফ সমান জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ ডি স্কোয়ার, আবার এফ সমান এম ভাগ এফ সমান হচ্ছে তোমার এম জি। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে দুটোই তো এফ সমান, এটা আবার এফ সমান এম জি। তাহলে সেক্ষেত্রে আমরা দুটোকে এভাবে লিখতে পারি যে এম জি সমান জি ক্যাপিটাল এম তারপর স্মল এম ভাগ ডি স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাহলে যেহেতু উভয় পক্ষে তোমার এম আছে তাহলে এমটাকে কি করতে পারি? আমরা কেটে দিতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা আসে তোমার জি এম ভাগ ডি স্কোয়ার, ঠিক আছে এইটা। আবার ধরো পৃথিবী অভিকর্ষ ত্বরণের মান কিন্তু পৃথিবীর সব জায়গায় একরকম নয়, এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, এখন এর সাথে একটা কথা আছে যে ত্বরণ কাকে বলে আর অভিকর্ষ ত্বরণ কাকে বলে। তাহলে ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, এটাকে বলা হচ্ছে ত্বরণ। আর অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যেমন ধরো তুমি যখন দৌড়াও, হ্যাঁ, তখন কিন্তু দৌড়ানোর সময় তোমার কিন্তু আস্তে আস্তে বেগটা বৃদ্ধি পাচ্ছে
এবং তুমি যদি ওই বেগটাকে পরিবর্তন করো, যে হঠাৎ করে আরো বল প্রয়োগ করে আরো দ্রুত দৌড়ানোর চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বেগটা বৃদ্ধি পাইলো। তাহলে এখানে এই প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধির হার, এই বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে তোমার ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে মন্দন। তাহলে এখানে আবার ধরো তুমি উপর থেকে কোনো বস্তুকে নিচের দিকে ছেড়ে দিলা, তাহলে ছেড়ে দিলে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মাটিতে পড়বে, কিন্তু নিচের দিকে যত নিচে নামবে তত কিন্তু তার বেগ বৃদ্ধি আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এই বেগ কেন বৃদ্ধি পায়? কারণ অভিকর্ষ বলের প্রভাবে তার বেগটা বৃদ্ধি পাচ্ছে। আর সেটা যদি অভিকর্ষ বলের প্রভাবে ওই মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগটা বৃদ্ধি পায়, তাহলে তাকে বলা হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ। আর অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা অভিকর্ষ ত্বরণের এই সূত্র দ্বারাও কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে যে অভিকর্ষ ত্বরণ জি সমান ক্যাপিটাল জি এম ভাগ ডি স্কয়ার। তাহলে এখানে এম এটাও কিন্তু তোমার ধ্রুবক, ঠিক আছে, এরও একটা নির্দিষ্ট মান আছে। পৃথিবীর ভর যেটা, এটারও কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। সেই মানটা কি? যে 6 × 10⁻24 কেজি। তাহলে আমরা এখানে দুইটার একটু মান দেখি, যে একটা জি এর মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর পৃথিবীর ভর যেটা, সেটার মান হচ্ছে 6 × 10⁻24 কেজি। ঠিক আছে, এই দুটার একটা মান। এখন এই যে আমরা এখানে দেখলাম অভিকর্ষ ত্বরণ জি, আর হচ্ছে ক্যাপিটাল জি, এটা হচ্ছে ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর এখানে ডিটা হচ্ছে তোমার দূরত্ব। তাহলে পৃথিবীটা তো একটা বৃত্তের মতো, তাই না? তাহলে এটা অনেকটা দেখো, এর কিন্তু সব জায়গায় দূরত্বটা কিন্তু সমান নয়। তাহলে আমরা এটাকে যদি কমলালেবুর সাথে তুলনা করি, যে পৃথিবীটা কিছুটা হলেও একটু চ্যাপ্টা, তাহলে এখানে দেখো একটা পৃথিবী, হ্যাঁ, তাহলে এর কেন্দ্র থেকে যদি দূরত্ব চিন্তা করি, যে এই দিকের দূরত্ব এবং এই দিকের দূরত্ব এটা কিন্তু সমান নয়। এটা মাঝ বরাবর যে রেখাটা, এটাকে আমরা বলি বিষুবীয় রেখা, আর এর দুই পাশে এই দুটা হচ্ছে তোমার মেরু অঞ্চল। তাহলে এখানে বিষুবীয় অঞ্চলে বলা হচ্ছে জি এর মানটা কম হয়, কিন্তু এখানে ব্যাসার্ধটা বেশি। তাহলে ব্যাসার্ধটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? 8 দ্বারা প্রকাশ করি, রেডিয়ান্স বলা হয়। তাহলে এটাকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দেখো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যখন পৃথিবীর ব্যাসার্ধ বা ভর এরকম অঙ্ক চাওয়া হবে যে বের করা, তখন আমরা আবার এই সূত্রটা প্রয়োগ করব, যে স্মল জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ আর স্কয়ার, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যেটা। তাহলে এখানে দূরত্ব যদি বাড়ে তাহলে কি হবে? বল কি হবে? কম হবে। তাহলে এখানে যদি বিষুবীয় অঞ্চলে আমরা জানি যে দূরত্বটা বেশি হয়, তাহলে সেখানে কি হবে? বল কম হবে। আবার দূরত্ব যদি কম হয়, সেখানে বলটা কি হবে? বেশি হবে। তাহলে এখানে আমরা এর ব্যাসার্ধটা যেহেতু বেশি বিষুবীয় অঞ্চলে, তাহলে এখানে কি হবে? অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কম, এটা মনে রাখবা। আর মেরু অঞ্চলে তোমার ব্যাসার্ধ এটা হচ্ছে কম, যেহেতু দেখো এখান থেকে এর দূরত্বটা হচ্ছে কম, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণের মান বেশি, অর্থাৎ মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কিসের উপর নির্ভর করে? তোমার ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভর করে। তাহলে পৃথিবীর সব স্থানে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু সমান নয়। এখানে দেখো, যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, ঠিক আছে, তাহলে মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ এখানে আর কিন্তু ধ্রুবক নয়। তাহলে ভূপৃষ্ঠে সর্বত্র তোমার জি এর মানটা সমান নয়। আবার মেরু অঞ্চলে তোমার পৃথিবীর ব্যাসার্ধটা কি কম না বেশি? কম। তাহলে সেখানে জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান হবে বেশি।
তাহলে মেরু অঞ্চলে তোমার অভিকর্ষ ত্বরণের মানটা কত, এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার মেরু অঞ্চলে। তাহলে মেরু অঞ্চলে তোমার জি এর মান হচ্ছে তোমার 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেরু অঞ্চলে। তাহলে মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে আবার কি হয়, আর এর মানটা বাড়তে থাকে, তখন সেখানে জি এর মানটা কমে যায়। তাহলে বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে এখানে জি এর মানটা কি হবে, কম হবে। তাহলে এখানে বিষুব অঞ্চলে জি এর মান কত, বিষুব অঞ্চলে তোমার জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তোমার বিষুব অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে ভূপৃষ্ঠে জি এর একটা আদর্শ মান ধরা হয়, এই আদর্শ মানটা কত, 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে তোমার ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে তোমার 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। ঠিক আছে, আর একটা কথা ছিল যে ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চলে জি এর মানটা কত, ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে তোমার 9.80। ঠিক আছে, ক্রান্তীয় অঞ্চলে জি এর মানটা আমরা দেখি 9.80, একটা বেশি হয়ে গেছে, হ্যাঁ 9.8066। অন্য জায়গায় লেখা ম্যাডাম, বুঝতে পারিনি। আচ্ছা, 9.806665 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে, দেখো 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানগুলো জানলাম। আচ্ছা, পড়ন্ত বস্তুর সূত্র এটা আবার আবিষ্কার করেন কে, 1589 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্যালিলিও। ঠিক আছে, ইনি বলেন যে কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দাও সেটা মাটিতে পৌঁছাবে কিভাবে, অভিকর্ষ বলের প্রভাবে। অর্থাৎ একই উচ্চতা থেকে একই সময় তুমি যদি এক টুকরা পাথর এবং এক টুকরা কাগজ, ঠিক আছে, এটা যদি ছেড়ে দাও তাহলে এগুলো কি একই সময় ভূপৃষ্ঠে পৌঁছাবে, একই সময় কি পৌঁছাবে কাগজ এবং পাথর, না একই সময় পৌঁছাবে না। ঠিক আছে, কারণটা কি, কারণ হচ্ছে পাথরটা কিন্তু কাগজের আগে মাটিতে পৌঁছায়, বাতাসের বাধার বিভিন্নতার কারণে কিন্তু এরূপ হয়ে থাকে। তাহলে বাতাসের বাধা না থাকলে এগুলো অবশ্যই কিন্তু একই সাথে মাটিতে পৌঁছাতো। তাহলে এই হচ্ছে তোমার এখানে পড়ন্ত বস্তুর সূত্র, এটা আবিষ্কার করেন হচ্ছে তোমার 1589 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্যালিলিও। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, যে তোমাদের মহাকর্ষ, অভিকর্ষ, তারপরে তোমার ত্বরণ, অভিকর্ষ ত্বরণ এবং এদের সূত্রগুলো সম্পর্কে আমরা দেখলাম। ঠিক আছে, আগামীকাল আমরা ভর এবং ওজন এগুলো নিয়ে আলোচনা করব।